ঠিক এই মুহূর্তে অনলাইন পোর্টালের শিরোনামগুলো আমরা বলে রাখি। আমাদের সঙ্গে ধাপে ধাপে যুক্ত হবেন, এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জামাত ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আপনাদের দুজনকেই বোধ করে এখানে পেয়ে যাব এবং দুজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও যুক্ত হয়েছেন, অত্যন্ত কৃতজ্ঞতা। এবং আজকে সারাদিনে অনেকগুলো ঘটনা আছে, সেগুলো নিয়েও আপনাদের মতামত বিশ্লেষণ পর্যবেক্ষণ এক এক করে জানবো। আমি শুরুটা করতে চাই জনাব ইলিয়াস খান আপনাকে দিয়ে। মানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, একটা সংকট কেটেছে, নির্বাচনটা হচ্ছে আমরা যখন জানতে পারছি, তারপর দিনই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু বিশ্লেষণটা জানতে চাই। এটা আপনি দেখবেন যে 24 ঘন্টা না পেরোতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এবং এটা কিন্তু অনেক আকাঙ্ক্ষিত ছিল, কারণ দীর্ঘদিন ধরে মানুষ ওয়েট করছে কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় আমাদের দুজন রাজনীতিবিদ আছেন, তারাও অপেক্ষা করছেন। সেই মুহূর্তে এরকম একটি ঘটনা, এটা খুব অপ্রত্যাশিত। এবং আমি যেটি বুঝি যে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে শক্তি রয়েছে, যারা এই দেশটাকে দীর্ঘদিন লুটপাট করে খেয়েছে, তাদের একটি ষড়যন্ত্র। বাংলাদেশে এক ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করে তারা কোনো না কোনো বেনিফিট নিতে চায়। বাট আমি দৃঢ় বিশ্বাস করি যে একটু আগে আপনি যেটি বললেন যে মিস্টার হাদি তিনি ক্রমান্বয়ে সুস্থ আশা করা যায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে, প্রধান উপদেষ্টা নিজে আশ্বাস দিয়েছেন। এবং ইতিমধ্যে আপনি জানেন ইতিমধ্যে সব দলের পক্ষ থেকে বিএনপি, জামায়াত ইসলামী, অন্যান্য যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও তার দ্রুত আরোগ্য কামনা করছে। একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে, আপনি নিশ্চয়ই আপনার চোখেরই যায়নি বা অনুষ্ঠান যা দেখছেন, কিছু ভিডিও কিন্তু বেরিয়েছে এবং দু এক জায়গায় নামও বলে দেওয়া হয়েছে। আমি জানি না whether it's correct or not। আমি এটা আপনার কাছে জানতে চাই যে ধরেন একজন ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, এটা দিয়ে আমরা কি বুঝবো? মানে এটি পুরো দেশে নির্বাচনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। তিনি তো একজন প্রার্থী, আপনি জানেন। এবং এই সুযোগ আরও একটি কথা বলে রাখি, যে পরে সুযোগ পাই কিনা জানি না, এই ওসমান হাদি সাহেবকে দেখতে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, তিনি গিয়েছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালে। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে এটি দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটি প্রত্যাশা করি না। নতুন আমাদের তরুণ বন্ধুরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বাট তাকে যেভাবে কি বলে এক ধরনের হেনস্থাই করা হয়েছে। মির্জা আব্বাস তো একদিনে তৈরি হন না, বহু বছরের পর বছর লাগে। তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, বারবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, ঢাকার মেয়র ছিলেন। তার সাথে যে আচরণটাই করা হচ্ছে সেটি অনভিপ্রেত। আমার কাছে এই অংশটা আলাদা করে আলোচনা করার জন্য রাখা আছে, আমি সেটা নিয়ে অবশ্যই মতামত জানবো। তার আগে ছোট করে আরেকটা বিষয় একটু বলবেন। মানে এটাকে শুধু নির্বাচনে অংশ নেওয়ার জন্য একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তাকে টার্গেট করা হয়নি, বলা হচ্ছে এখানে জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তাদেরকেও টার্গেট করা হয়েছে। তাদেরকে অবশ্যই টার্গেট করা হয়েছে। আপনি জানেন যে জুলাই আন্দোলনে যে ওসমান হাদি, তিনি তো সম্মুখ ভাগে ছিলেন এবং আন্দোলনের পরেও তিনি কিন্তু নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের মানুষের স্বার্থ, গণতন্ত্র, চাঁদাবাজির বিরুদ্ধে নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তো এখানে একটা থ্রেট দেওয়া হয়েছে জুলাই আন্দোলন যারা করেছে, এবং থ্রেট তো আছেই, তাদের তো নানা ধরনের থ্রেট আছে আমরা জানি আগে থেকে। শুধু তারা না, এখন যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে বাংলাদেশে, এখনও যারা লড়াই করছে, সবার প্রতি একটা কি বলে এক ধরনের থ্রেট আছে। সুতরাং এটি একটি মেসেজ দেওয়া এবং তিনি হয়তো কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন, বাট তারা কিন্তু মেরে ফেলার টার্গেট ছিল, যেভাবে গুলি করা হয়েছে। এটা নিঃসন্দেহে আমরা এটা নিয়ে আরো দীর্ঘালাপ করব। আমি এই জায়গা থেকে একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে শুরুতে একটু আসতে চাই এবং ছোট করে আসতে চাই, কারণ অনেকগুলো বিষয় আসলে আপনার সঙ্গে কথা বলতে হবে। ছোট করে খালি একটু বলবেন, একজন ওসমান হাদির ওপর আক্রমণ, এটা কি একজন ওসমান হাদির ওপর আক্রমণ দেখছেন, নাকি গোটা নির্বাচনে যত প্রার্থী আছে তাদের নিরাপত্তার প্রশ্নটা সামনে এলো? আপনাকে ধন্যবাদ। টেলিভিশন সম্মত দর্শক শ্রোতাদের সালাম। আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি ওসমান হাদির উপরে এই ন্যাক্কারজনক ঘটনার, এবং আমি দাবি করছি যে যেই হোক তাকে খুঁজে বের করতে হবে প্রশাসনকে। সিসি ক্যামেরা তো আছেই, তাছাড়া প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে হাদিকে হত্যা করার জন্য যারা গুলি বর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা খুব কঠিন কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি আজকে হাদির জন্য আমি দোয়া করি। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমার উপরেও 2018 সালের 26শে ডিসেম্বর। গুলি বর্ষিত হয়েছিল, গুলি আমার লাগেনি, মাথায় পিস্তল ঠেকেও
আমাকে বলা হয়েছিল নির্বাচন করতে পারবি না, নির্বাচন করবেন না, কারণ নির্বাচন করবেন প্রত্যাহার করতে, নানান কাহিনী। তারপর আমার খুবই ক্ষত বিক্ষত করেছিল, দেখেন কিন্তু আমি হেলিকপ্টারে ঢাকা গিয়েছিলাম এবং আমাদের ওই সময় প্রায় 50 জন প্রার্থী আহত হয়েছিল, মহাসচিবের গাড়ি থেকে চুরকি আক্রান্ত হয়েছিল নির্বাচনের মাঠে। সেটা হাদির উপর যেটা হলো, এখন নভেম্বর জমাই দেয়, কেবল গতকাল তফসিল ঘোষণা হলো। এটা খুবই খারাপ একটা বিষয়, খুবই মর্মান্তিক বিষয়। আমি মনে করি যে এটা অনেকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল। যেমন এর আগে চট্টগ্রাম আপনি দেখেছেন জি যে আমাদের একজন প্রার্থীর মিছিলের উপরে গুলি বর্ষণ হলো। প্রথম পর্যায়ে ধারণা করা হয়েছিল যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। পরবর্তী সময় যখন আসামি ধরা পড়লো, তখন দেখা গেল না, এটা বিএনপির না, অন্য একটা দলের। একেবারে নাম টাম ঠিকানা ঠিকানা সহ বের হলো, সেখানে একজন মারা গিয়েছে। আমি মনে করি যে তখন থেকে সরকারের আরো সতর্ক হওয়া দরকার ছিল। এখন মনে করি যে যারা প্রার্থী হবে বা হওয়ার সম্ভাবনা আছে, তাদের বিষয়ে বিশেষ করে সরকারকে সতর্ক হতে হবে। এবং আমি মনে করি যে সরকার পুলিশের প্রোটেকশন দেওয়া দরকার, যখন জমা হয়ে যাবে, জি নির্বাচনের মাঠে যাবে, এই জন্য সহিংসতা হতে পারে। এই জন্য আমি মনে করি যে এই বিষয়ে সরকারকে নজর দিতে হবে। আর পাশাপাশি বলতে চাই, এই ধরনের ঘটনার সাথে আরো অনেকেই জড়িত হতে পারে, নির্বাচনটা যে না হয় এরকম ষড়যন্ত্র থেকেও এই বিষয়টি ঘটতে পারে বলে আমি মনে করি। সবকিছু মিলিয়ে আমি বলবো যে ন্যাক্কারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাক, তাদের বিরুদ্ধে খুবই ব্যবস্থা খুবই গ্রহণ করতে স্পষ্ট হবে। বক্তব্য। ঘটনা যাই ঘটুক না কেন, যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনা হবে এবং আনা উচিত, কারণ প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজটা করা উচিত। আমি দেখতে পাচ্ছি সাইফুল হক এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার অপেক্ষায় আছেন। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, রাত 12টা যেহেতু বাজে, একটা শিরোনাম জানাতে হবে এবং ফিরে এসে আপনাদের দুজনের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দেখে নিলাম শিরোনামগুলো এবং ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর এবং তারেক রহমানের দেশে ফিরছেন 25 ডিসেম্বর, এই দুটো খবর আসলে সব গণমাধ্যমে শিরোনামে আছে বটে। আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমি এই পর্যায়ে সাইফুল হক আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আমরা আসলে প্রতিক্রিয়া জেনেছি জামাতে ইসলামের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, কার কি সংশয় সবগুলো আমরা জেনেছি। এবার একটু অন্য জায়গা থেকে একটু আলাপটা করতে চাই। আমরা দেখছিলাম যে এই ঘটনার পর ফেসবুকে একটা ছবি, সেখানে মাস্ক পরা একটা ছেলে, বলা হচ্ছে সেই গুলি করে থাকতে পারে ওসমান হাদিকে। আমরা যদি ধরেও নিই যে সে গুলি করে থাকতে পারে, তাহলে ছেলের গল্পটা কি? সে কয়েকদিন আগে ওসমান হাদিকে বলেছিল আমি ইনকিলাব মঞ্চের সাথে কাজ করতে চাই। ইনকিলাব মঞ্চ যেখানে বসে আসলে কথা বলে, তারা নিজেরা যেই বৈঠকগুলো করে, সেখানেও নাকি সে ছিল। বিভিন্ন রিলস সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং অনেকে বলছেন এই ছেলেটাই সম্ভাব্য আততায়ী হতে পারে। প্রশ্ন হচ্ছে, সে আততায়ী না হলেও যদি ঘটনাটা এরকম করে ঘটে, তাহলে যে কেউ তো আসলে আপনার দলে কাজ করতে চায় বলে এরকম কোনো ম্যাসাকার তৈরি করে ফেলতে পারে। মানে আপনি আসলে কি ধরনের সংশয় ফিল করছেন পুরো জায়গাটা দেখে? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন আলোচক বৃন্দ আর যারা দেখছেন রাতে, আপনাদেরকে সালাম জানাই। আমি আসলে আমাদের নারায়ণগঞ্জে পার্টির সমাবেশ ছিল, আমি যাওয়ার পথে জি হানিফ ফ্লাইওভারে প্রথম খবরটা পেলাম, যেটা আমি খুবই মর্মাহত হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি এবং এটা আমাদের কাছে বলতে পারেন একেবারেই খুবই অপ্রত্যাশিত। মাত্র গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হলো, বাস্তবে 24 ঘন্টা পার না হতেই ঢাকা 8 আসনে, তো যেখানে আমারও প্রার্থিতার নাম পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে ঘোষণা করা হয়েছে এবং গত কমাস এক ধরনের গণসংযোগ প্রচারের মধ্যে আমাদের পার্টির নেতা কর্মীরাও আছেন। তো আর হাদি তো আমাদের জুলাই অভ্যুত্থানের একজন ফ্রন্ট লাইনার, আমাদের যে ফাইটার, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন এবং আজকে তার জীবনও আজকে একেবারে জীবন মৃত্যুর মাঝখানে। এটা আমাদের জন্য গভীর উৎকণ্ঠার, গভীর বেদনার এবং গভীর কষ্টের। শুধু হাদি নিজে নয়, ঘটনা প্রমাণ করছে সম্ভবত এরকম আমাদের ফ্রন্ট লাইনাররা, আর বিশেষ করে ধরুন যারা এখন নির্বাচনে আছেন, রাজনীতিতে আছেন বা প্রার্থীতে আছেন, তাদের কারোই জীবন মনে হয় ঝুঁকির বাইরে না। একই ঘটনা যেটা আপনি উল্লেখ করছিলেন, যদি এটা সত্য হয়ে থাকে যে ইনকিলাব মঞ্চে সেই ব্যক্তি কাজ করতে গেছে, তারপরে তারা থেকে তাদের সমস্ত গতিবিধি জেনে আজকে নাকি সকালেও তার সাথে নাকি ওনাকে একটা প্রচারণা যুক্ত ছিল। জি আর যদি এই ঘটনা হয়ে থাকে, ঠিক চট্টগ্রামে একই ঘটনা, বিএনপির যে একজন প্রার্থী এবং তার
মিছিল আমরা দেখলাম যে মিছিলে যুক্ত হয়ে আর সেখানে যেভাবে গুলি করা হয়েছে, একজন তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন, তিনি অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তো বলা যেতে পারে, ধরুন আমি যে পরিস্থিতি, আমি বলেছি আমরা একটা আধা নৈরাজ্যিক অবস্থার ভেতরে আছি। বাস্তবে জনজীবনের কোনো জানমালের নিরাপত্তা বলি এটা অনেকদিন ধরে এটা নাই। আমি হাসিনার আমলে বলতাম যে আমরা আল্লাহর ওয়াস্তে আমরা বেঁচে আছি, এখনো সম্ভবত আমরা আল্লাহর ওয়াস্তে আমরা কিন্তু আছি। ল এনফোর্সিং এজেন্সিস বলি বা অন্যান্যগুলোর ক্ষেত্রে কোনোটাই কোনো কার্যকারিতা বাস্তবিক অর্থে নাই। এখন সেই জায়গা থেকে বলতে পারেন নির্বাচন, বিশেষ করে যারা প্রার্থী আছেন, যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, প্রত্যেকে এখন ঝুঁকির ভেতরে আছে। কোথায় কে কাকে টার্গেট করছে, কে কাকে নিশানা করছে, সেটা আসলে বলা মুশকিল। তবে একটা খুব বোঝা যাচ্ছে, এটা খুব ঠান্ডা মাথায় অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটা হয়েছে। তাৎক্ষণিক কোনো উত্তেজনা, তাৎক্ষণিক কোনো একটা স্পন্টেনিয়াস কোনো ঘটনা থেকে বিষয়টা হয়নি। তো এটা মোটামুটি সেটা খুবই পরিষ্কার। এবং আমি গত কদিন ধরে, দুদিন আগেও আমি এই তফসিল ঘটনার আগের দিন আমরা একটা প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে আমরা খুবই উদ্বিগ্ন। তফসিল ঘোষণার পরে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আমরা ঝুঁকি দেখছি। কথাটা বলি এই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহিংসতা যুক্ত হচ্ছেন, কিছু কিছু সশস্ত্র মহড়াও আমরা কিন্তু ঢাকার বাইরেও আমরা লক্ষ্য করেছি। তো ফলে এবং যেখানে একটা জবরদস্তি, বল প্রয়োগ এবং যেখানে সে রাজনীতিটা শালীনতার সীমা অতিক্রম করে রাজনৈতিক প্রতিযোগিতা, যেখানে একটা সহিংসতা পর্যবেসিত হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমি নিজেও এবার নির্বাচনে একজন প্রার্থী হিসেবে বা আমার মতন যে হাজারো যে প্রার্থীরা যারা আছেন, গুরুত্বপূর্ণ সংগঠক আছেন, নেতৃত্ব আছেন, কারো জীবন যে এখন ঝুঁকির বাইরে এটা কিন্তু বলা যাবে না। অভ্যুত্থানের পরে এরকম একটা পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং সামনের সময়গুলো যে বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, খুবই চ্যালেঞ্জিং। এবং আগামী নির্বাচন ধরে এ ধরনের ঘটনা যদি আরো কিছু ঘটতে থাকে, আমরা নির্বাচন পর্যন্ত যাওয়াটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। এবং সেই ঝুঁকিটা কিভাবে মোকাবেলা করব, আমি বলেছি আজকে নারায়ণগঞ্জে আমাদের সমাবেশ থেকে, আমরা দল মত নির্বিশেষে আবার একটা ঐক্য গড়ে তোলা ছাড়া আমরা কথা বলি, বিতর্ক করি, নিজেরা তর্ক বিতর্ক করি, কিন্তু সহিংসতার এই সংস্কৃতিকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে প্রতিরোধ করা ছাড়া আমি এটা নিয়ে একটু পরে আপনার কাছে আবার আসবো। যে আপনি যেমনটা বলছিলেন যে ঐক্যবদ্ধতার কথা, ঠিক তেমনটা হয়তো সাধারণ মানুষও অনুভব করছে যে যারা আসলে জুলাই মাঠে ছিলেন, ফ্রন্ট লাইনে ছিলেন, তাদের ঐক্যের জায়গাটা এক থাকতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে ঘটনার পর যখন মির্জা আব্বাস দেখতে গেলেন ওসমান হাদিকে, তখন একটা মব তৈরি হলো, মানে মির্জা আব্বাসকে আক্রমণ করা হলো কিছু শব্দে, কিছু বাক্যে, সেখান থেকে তিনি ফিরে আসতে হলো। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মির্জা ফখরুল আলমগীর স্থায়ী কমিটির বৈঠকে এই কথাটা ব্রিফিংয়ে পরবর্তীতে জানালেন। সেগুলো নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। তবে তার আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে একটু যুক্ত হতে চাই। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা এখন কি? প্রতিটা দিন অন্তত দুটো করে জায়গা থাকবে রাজধানীতে যেখানে কেউ না কেউ আন্দোলন করছে, এবং প্রত্যেকটা আন্দোলন শেষে একটা জায়গায় বলা হয় যে হয় আমরা অনশনে যাব, নয়তো আমরা যমুনার দিকে যাব। এইভাবে নানা রকম মুভমেন্ট হয় এবং পরবর্তীতে সেখানে সামলাতে হয়। এইসব পরিস্থিতির মাঝখানে তফসিল ঘোষণা হলো, নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে, মানুষ হয়তো একটা দীর্ঘ সময় পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এরকম একটা প্রত্যাশা করছে। তার 24 ঘন্টার আগেই আমরা এরকম একটা পরিবেশ দেখলাম। আপনার মনে হয় কিনা এই আন্দোলন, একই সঙ্গে তফসিল পরবর্তী যেই প্রচারণাগুলো চলবে, সব কিছু মিলে আরও খারাপ হতে পারে পরিস্থিতি? আপনার জায়গা থেকে ছোট করে পর্যবেক্ষণটা জানবো। জি জি, ধন্যবাদ। প্রথমেই ওসমান হাদির জন্য দোয়া করছি। সে বাংলাদেশের মুক্তিকামী জনগণের মুক্তির জন্য লড়াই করে তার জীবন বাজি রেখেছেন। ওসমান হাদির ব্যক্তিগত কেউ শত্রু ছিল বলে আমার জানা নেই। জাতির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করার অপরাধেই আজকে হাদি টার্গেটেড হয়েছে। হাদি ইজ এ টার্গেট। এখন যারা বাংলাদেশে গণতন্ত্র চায়নি, যারা বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছিল, যাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির সম্মুখে ছিল, যারা অন্য দেশের পাপেট ছিল, যারা বাংলাদেশে এখন গণতন্ত্র চায় না, বাংলাদেশে একটি নির্বাচন হোক যারা চায় না, তারা বোধ করি যে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদিদেরকে টার্গেট করেছে।
এটি তাদের অপরাজনীতি। তারা বাংলাদেশের জনগণকে স্বাধীন রাজনীতি করতে দিতে চায় না, এটি দুঃখজনক। তবে আমি মনে করি ওসমান হাদিরা রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েই তাদের স্বাধীনতাকে এতটুকু দূরে নিয়ে এসেছে। আগামী দিনে হয়তো তারা দ্বিধা করবে না, শত বাধা ষড়যন্ত্রের মুখেও একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কোনো বাধা অতিক্রম করতে তারা দ্বিধা করবে না। এটি একটি বাধা। হাদিকে রক্ত দিতে হয়েছে আজকে, আরো অনেক হাদিকে হয়তো রক্ত দিতে হবে, কারণ মানে ফেসিবাদী শক্তির প্রেতাত্মারা দেশে আছে, বিদেশে আছে, জনগণের টাকার চুরি তাদের হাতে আছে। মানে প্রফেশনাল খুনিদেরকে ভাড়া করে এই কাজটা এখানে আমরা মোটামুটি ভাবে যদি এভাবে চিন্তা করি, জনাব ইলিয়াস খান আপনি কিন্তু আমাদের সঙ্গে আছেন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে যারা প্রতীত ফ্যাসিস্টের দোসর, তাদের অবশিষ্ট অংশ যদি এই হামলাটা করে থাকে, তাহলে তাদেরকেই তো কাঠগড়ায় আনা উচিত এবং তাদেরকেই তো সেই ব্লেমটা দেওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দেখতে গেলেন, সহানুভূতি জানাতে গেলেন, তখন কিছু কিছু ব্যক্তি সমর্থক আর কিছু চক্রান্তকারী সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয়, মব সৃষ্টির চেষ্টা করে। বিএনপি মহাসচিব বলেছে বিএনপি এটা নিন্দা জানাচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছে এ ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না। প্রশ্ন হচ্ছে, ওসমান হাদি জুলাই আন্দোলনের মাঠে ছিল, বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল, তাহলে মির্জা আব্বাসকে দেখে কেন এরকম স্লোগান দিতে হবে? ঐক্যটা তো ইম্পর্টেন্ট এখানে। অবশ্যই ঐক্য ইম্পর্টেন্ট। আমরা মানে ঐক্যবদ্ধভাবেই এই বিজয়টি অর্জন করেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধতা হচ্ছে স্বাধীনতার জন্য, ঐক্যবদ্ধতা হচ্ছে আইনের শাসনের জন্য, একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, মানুষের অধিকারের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বোধ করি যে আজকে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে স্লোগানটা হয়েছে, এইটা কোনো দায়িত্বশীল জায়গা থেকে হয় নাই। অর্থাৎ ইনকিলাব মঞ্চ প্ল্যান করে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করেছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটা ইনিশিয়াল রিয়েকশন। অর্থাৎ ওনার যারা অনুসারী, ওনারা হয়তো মনে করেছেন মির্জা আব্বাস এবং উনি একই জায়গায় ইলেকশন করবেন। আর হাদি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের নাম লিস্ট করে উনি টানিয়ে রাখবেন। হয়তো ওনার কিছু সমর্থক এটা মনে করতে পারেন, বাট ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা হচ্ছে মোটা দাগে, এবং জামাতও একই কথা বলেছে, যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক যারা চায় না, তারা এই কাজটি করে থাকতে পারে। আমি মনে করি না যে মির্জা আব্বাসের মতো একজন রাজনীতিবিদ মানে এই অবস্থান থেকে হাদির বিরুদ্ধে এই ধরনের কোনো কাজ করবে না। এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। অবস্থানটা আপনি খুব চমৎকার করে পরিষ্কার করেছেন। আমি একটু হাবিবুর রহমান হাবিব, একই বিষয় আপনার কাছে জানতে চাই, কেন মির্জা আব্বাসকে আসলে এই উত্তেজনামূলক স্লোগান শুনতে হবে, তার বিরুদ্ধে কেন মব সৃষ্টি করার চেষ্টাটা হবে? কারণ তিনি তো সহানুভূতি জানাতে গিয়েছিলেন এই জায়গার একজন বর্ষীয় নেতা হিসেবে। আমার বক্তব্য স্পষ্ট, হাদির উপরে যে আক্রমণ করে থাকুক না কেন তাকে গ্রেপ্তার করতেই হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তেমনি ভাবে মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা স্লোগান দিতে তাদেরকেও জবাব করতে হবে। কি কারণে মির্জা আব্বাসকে অসম্মান করা হলো, কি কারণে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো। আবার বুঝতে হবে একটা জিনিস, মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না। মির্জা আব্বাস একজন সিনিয়র নেতা, ইতিপূর্বে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন, মেয়র হয়েছেন, মন্ত্রী ছিলেন। উনি ওনার মতো একজন বয়স্ক মানুষ বিএনপি স্থায়ী কমিটির সর্বোচ্চ পদে তিনি আছেন। তার সঙ্গে অসভ্য আচরণ যারা করেছে তারা কি আসলে প্রকৃত রাজনীতিবিদ? এরা তো নিশ্চয়ই বিএনপি সমর্থিত না, এরা নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থিত না। আওয়ামী লীগ সমর্থিতের ওপরে যায়নি। হাদিকে গুলি করতে পারে বিভিন্ন জনের কথা, আমরা কাউকে একটা গোষ্ঠীর নাম বলে ওই জায়গায় আটকে দিতে চায় না। এখন যদি আমি বলি আওয়ামী লীগ করেছে, তাহলে আওয়ামী লীগের পিছনে দৌড়াবে। যদি বলে বিএনপি করেছে, বিএনপি তো করেইনি, জামাত করেছে, সেটা তাহলে এক যে আটকে গেল। আমি ওই জন্য বলতে দেখিনি আমরা সরকারের উপর দায়িত্ব দিতে যাচ্ছি, কিন্তু মির্জা আব্বাসের উপর যারা হামলা করেন তারা নিশ্চয়ই বিএনপির কেউ না, আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগ তখন ছিল না। এই অসভ্যতা কারা করলো? এই অসভ্যতা করে হাদির প্রকৃত খুনিদেরকে বিচার করা যাবে?
আব্বাস ভাইয়ের উপরে এই ধরনের অকথ্য ভাষায় গালাগালি করে বা তার উপরে এই ধরনের আচরণ, তার সাথে আচরণ করে হাদির প্রকৃত আসামিদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তো তাহলে আমি তো মনে করি যারা এই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা এইগুলি করে মব সৃষ্টি করেছিলেন তাদের কোনো হাত আছে কোনো না কোনো ভাবে। তা নাহলে একটা জিনিস দেখেন আপনি পরিষ্কার করেছেন যে ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদের যেমন বিচার করতে হবে এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে তাদের ইন্টেনশন কি ছিল সেটাও যাচাই করে দেখতে হবে। একটা ছোট্ট বিষয় আমাদেরকে জানাবেন, ছোট করে জানাবেন। তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। আজকে শুক্রবার রাত 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্যটা নিশ্চিত করেছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ব্রেকিং নিউজ সহ সবকিছু দিয়েছি। আপনি কি বলতে পারেন সময়টা যে 25 ডিসেম্বর কটা নাগাদ আসতে পারে? সময়টা এখনো বলতে পারছি না। সময়টা তো টিকিট কাটবেন, কখন আসবেন আর পরে জানা যাবে, অবশ্যই জানা যাবে। আসার তারিখটা যা নির্ধারিত হয়েছে সময়টাও জানা যাবে। প্রথম কোন কাজটাতে তিনি আসলে নজর দেবেন? আমরা জানি এভার কেয়ারের বিষয়টা তো থাকবে, এর বাইরে রাজনৈতিক দিক থেকে ওনার মুভমেন্ট আসলে কি হতে পারে কোনো ধারণা? কারণ এটা আমি জানতে চাইছি, কারণ মানুষ আসলে অপেক্ষা ছিলেন। জি, প্রথম কাজটা হবে ওনার মার সঙ্গে দেখা করা। এটা তো ওনার দায়িত্ব ভিতরে পড়বে সন্তান হিসাবে, এটা তার একটা আকাঙ্ক্ষা আছে, সেটা থাকবে। পাশাপাশি উনি যে কাজটা করতে চাবেন সেটা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কোন ধরনের যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি না হোক, এইটা হলে উনি প্রথম চেষ্টা করবেন যে কোনোভাবেই দেশের ভিতরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এক দলের সাথে আরেকদলের হানাহানি, হ্যাঁ, এই যে সমস্ত অসভ্য আচরণ যেমন করা হচ্ছে এগুলো না করে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়াই উনি দেশটাকে ফিরিয়ে নিয়ে আসতে চায়। আস্তে আস্তে গণতান্ত্রিক ধারাকে উনি সামনে দিকে এগিয়ে নিয়ে দেশটাকে সামনে। এটা বলা যেতে পারে যে উনি আসার পর নেতাকর্মীরা যেভাবে আসলে ভাইব্রেশনে আছে, হয়তো সেই ভাইব্রেশনটা আরো বাড়বে। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার মতামত জানতে চাই, এবং আপনি যদি মনে করেন আমাদের অতিথিদেরকে কিছু জানতে চাইতে পারেন। আপনাকে ধন্যবাদ। এটি তো খুব আনন্দের খবর। শুধু বিএনপি নেতাকর্মী নন, পুরো দেশের মানুষ কিন্তু জনাব তারেক রহমানের ফেরার অপেক্ষা আছে। তিনি কবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্পেসিফিক করে বলেছেন বিএনপি মহাসচিব। আগে কিন্তু বলেননি কখনো যে অমুক তারিখে। নানা ধরনের স্পেকুলেশন হয়েছে, বাট এক্সাক্ট ডেট কিন্তু আমরা পাইনি। কিন্তু এবার কিন্তু একদম এক্সাক্ট ডেট আমরা পাইলাম। কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন, 17 বছরের বেশি সময় অমানসিক নির্যাতন করে তাকে জেলে রাখা হয়েছিল দীর্ঘদিন। তারপর তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। তো বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি কখন আসবেন, কারণ বাংলাদেশ এখন সংকটকাল পার করছে। বাংলাদেশের গণতন্ত্র কিন্তু অনেকটা বিপন্ন। এই স্বৈরাচার যে অবস্থায় রেখে গেছে এর থেকে কিন্তু এখন উত্তরণ হয়নি। সেই জন্য তিনি এবং তার দল সহ যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশে আছে যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য, সাইফুল্লাহ ভাই তিনি আছেন, তার দল সবাই মিলে কিন্তু, মাহমুদুর রহমান দল সবাই মিলে কিন্তু গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে, এবং এর ক্যাপ্টেন কিন্তু ছিলেন জনাব তারেক রহমান। সুতরাং নিশ্চয়ই আপনি আমার সাথে একমত, এবং অনুষ্ঠান যারা দেখছেন, তো তিনি আসবেন সবাই অপেক্ষা করছেন। নানা ধরনের সংকট চলছে এবং তিনিও কিন্তু বারবার বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করতে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তিনি কিন্তু বারবার বলছেন। এবং তিনি কিন্তু এখন যে ওয়ার্ল্ড, এখানে কিন্তু খবর পেতে 1 সেকেন্ড লাগে। বাংলাদেশে কি ঘটছে, লন্ডনে বসে এটা পেতে 1 সেকেন্ড লাগে। কোথায় ঘটছে এটি 1 সেকেন্ড লাগে। আগে কিন্তু এটা সুযোগ ছিল, কিন্তু সব খোঁজ খবর তিনি রাখছেন। সুতরাং তিনি সময় অনুযায়ী এখন আসতেছেন, কারণ আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি আমরা যেটা প্রত্যাশা করছি, সেই নির্বাচনে কিন্তু বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে অংশগ্রহণ করছে। সুতরাং আগামী দিনের গণতন্ত্র যাতে সুসংহত হয় এবং যে ফ্যাসিস্টের সৃষ্টি না হয়, স্বৈরাচারের সৃষ্টি না হয়, নির্বাচনে পাঠানো না হয়, সেই সব বিষয়ে মাথায় নিয়ে কিন্তু দেশে আসছেন। এবং নিঃসন্দেহে আমি বলবো যে এটা আমাদের সবার দেশে গণতন্ত্র প্রিয় সব মানুষের বহু আকাঙ্ক্ষিত আগমন। আমি এখানে জনাব সাইফুল হক, আমি বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্নটা করে রাখতে চাই। সেটা হচ্ছে 22 তারিখ থেকে প্রচারণার কাজটা শুরু হয়ে যাবে এবং 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তো সেই ক্ষেত্রে আসলে সেই প্রচারণার জায়গাটা আসলে দল হিসেবে বিএনপির জন্য আরও বেশি যে ভাইব্রেটিভ হবে এটা জানার কথা। সাথে একটু জানতে চাই, এরকম নেতা যখন আসেন তখন আসলে রাজনীতিতে কোনো কথাই শেষ কথা না, সেই হিসেবে নতুন কোনো জোটের সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে দুটো বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। দর্শক, 71 জানালে আপনারা আছেন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন।
একাত্তর জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। জনাব সাইফুল্লাহ, বিরতির আগে যে বিষয়টা আসলে প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, বিএনপি বড় রাজনৈতিক দল এবং এই দলটার সাথে জোট তৈরির যে দরজাটা সেটা কেউ বন্ধ রাখে না, চেষ্টাটা করে এবং আলোচনাও হয় বিভিন্ন সময়, কখনো হয় কখনো হয় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটার যখন বাংলাদেশে সফরে আসেন বা বাংলাদেশেই থাকবেন হয়তো একটা নির্দিষ্ট সময়, তো তখন আসলে কি মনে হয় নতুন কোনো জোটের সম্ভাবনা আপনি তো দেখেন কিনা রাজনীতিবিদ হিসেবে? যদিও এটা খুব আগাম বলা, কিন্তু তারপরেও মানুষের তো আগ্রহের জায়গা থাকে। না ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যখন আমাকে বিরতির মৌসুমে প্রশ্ন করেছিলেন, আমি চিন্তা করছিলাম জি, দার্শনিক নিটশের একটা বক্তব্য আছে যে কোন সাপ যদি নিজের খোলস না বদলায় সাপ নাকি মরে যায়, আর কোন মানুষ তার যদি অবস্থান ঘটনার প্রেক্ষিতে নিজের মন বা নিজের যদি একটা ট্রান্সফরমেশন না ঘটে, সেই মনেরও কিন্তু মৃত্যু ঘটে। তার মানে তারেক রহমান তিনি দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে 17 বছর পরে তিনি ফিরছেন। সম্ভবত তিনি যে অবস্থায় গিয়েছিলেন, এখন তিনি 17 বছর তিনি দেশের একটা প্রধান রাজনৈতিক দল, 17 বছর যারা সবচেয়ে জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। আমি প্রায় বলি আমাদের উপমহাদেশে খুব কম দলকেই এত জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, মামলা ইত্যাদি। সেই দলটাকে তিনি বাস্তবে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশের বাইরে থেকে। এরকম উদাহরণ আছে বিশ্ব রাজনীতিতে। তো খুব খুব বেশি এরকম 17 বছর ধরে অ্যাক্টিভলি, জীবন্ত, অর্গানিক্যালি একটা দলের একেবারে উপর থেকে গ্রাম তৃণমূল পর্যন্ত প্রতিটা ঘটনা জানা, বোঝা, নেতৃত্ব দেওয়া, এরকম উদাহরণ কিন্তু খুব বেশি নেই। সেদিক থেকে আমার মনে হয় তিনি একটা নতুন মানুষ হিসাবে নতুন কিছু চিন্তা, নতুন উপলব্ধি, এবং নিশ্চয়ই মানুষ আশা করবে, এটা কেবলমাত্র বিএনপি না, আমি মনে করি যারা দেশের গণতন্ত্রকামী মানুষ, নিশ্চয়ই সবার জন্য এটা একটা আশাবাদের জায়গা হবে। তিনি কেবল বিএনপিকে নেতৃত্ব দেবার তো প্রশ্ন আছে, বাংলাদেশে যে বৈরী রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিরও একটা গুণগত উত্তরণের জন্য, যে আমার মধ্যে ভিন্নতা থাকতে পারে, দ্বিমত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বহুত্ববাদী সমাজে বিভিন্ন চিন্তা, মতাদর্শ, ভিন্নতার পরও একসাথে যে কাজ করা যায়, তিনি যদি এই সংস্কৃতিটা যদি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাহলে তিনি ইতিহাসে বাংলাদেশের পরবর্তী যে ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতান্ত্রিক অভিযাত্রায় তিনি একটা কালজয়ী বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এটা বোঝা যাবে তিনি আসার পরে, তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার মেধা, এবং ভিন্নমত থাকার পরে সবাইকে নিয়ে কাজ করার যে সংস্কৃতিটা, যেটা আমাদের এখানে প্রায় নাই বললে চলে। একটু আগে আপনি হাবিব ভাইকে প্রশ্ন করছিলেন না যে মির্জা আব্বাস আজকে যখন গেলেন ঢাকা মেডিকেল কলেজে, ধরুন আমি ঢাকায় থাকলে তো আমি ছুটে যেতাম, এবং সেখানে তেমনি আমাদের সংস্কৃতির মধ্যে কারো উত্তেজনা থাকতে পারে, কারো ভিন্নমত থাকতে পারে। একটা প্রবীণ এরকম একটা বয়স্ক নেতাকে আপনি সেটা একটা মত তৈরি করে, এটা কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে আমাদের সংস্কৃতির এক ধরনের কিন্তু অবনমন কিন্তু হয়েছে। আমাদের মধ্যে অসহিষ্ণুতা, ভিন্নমত হলেই তাকে আপনি কিন্তু যথেচ্ছ তাকে আপনি ট্যাগ দিয়ে, তাকে আপনি এমনকি তার মান সম্মান, ইজ্জতের কথা না ভেবে এই সংস্কৃতি যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে একটা ডেমোক্রেটিক সমাজে যে সহিংসতার প্রশ্ন, আপনার দ্বিমত থাকতে পারে, আপনি আমাকে পলিটিক্যালি ফাইট করেন, কথা বলেন, আলোচনা করেন, কিন্তু আপনি আমাকে তো এভাবে আপনি আচরণ করতে পারেন না। তাহলে আমরা কিন্তু একটা অসভ্য বর্বর জাতি হিসাবে আমরা কিন্তু চিহ্নিত হতেই কিন্তু থাকবো। এই টলারেন্সটা প্রত্যেকটা দলের, আমাদের ছাত্র তরুণদের উত্তেজনা থাকতে পারে, কিন্তু যারা সিনিয়র রাজনীতিক, যারা দলের আমি আসলে আপনার বক্তব্যটা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছি যে রাজনীতিবিদদের যেমন রাজনৈতিক শিষ্টাচার থাকে, সেই সৌজন্যতা বোধ থেকে মির্জা আব্বাস সেখানে গিয়েছিলেন, যারা আসলে এই ঘটনার প্রেক্ষিতে প্রচন্ড ক্ষুব্ধ, তাদেরও আসলে এই জায়গাটা আসলে শান্ত থাকা প্রয়োজন যে তিনি একজন রাজনীতিবিদ। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে একটু আসতে চাই, আমরা যখন প্রতিবেদন তৈরি করি এবং সেগুলো নিয়ে নানা বিষয় আলাপ করি, আমরা দেখতে পাই যে জামাতে ইসলামীর বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে, সমাবেশে একটু খোঁচা দিচ্ছিলেন তারেক রহমান, তিনি দেশে আসছেন না কেন, তিনি অনলাইনে কেন সরব, তিনি কেন দেশের মাটিতে আসছেন না। আবার এনসিপি, বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার এরকম অভিযোগ করা হয় যে জান্নাতের টিকিট বিক্রি করছে জামাতে ইসলামী। ঠিক এরকম যখন বাস্তবতা, তখন তারেক রহমান 25শে ডিসেম্বর
বাংলাদেশে আসছেন, যেটা জানা গেল। সব কিছু মিলে জামাতে ইসলামের বক্তব্যটা কি, অবস্থানটা কি, কিছুটা কি তারা চাপ অনুভব করছে কিনা রাজনীতির ময়দানে এবং নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ। দেখুন, আমি আপনার প্রোগ্রামে প্রথমেই বলেছি জি, যে হাদির উপর আক্রমণটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া। বাংলাদেশ যে একটি নতুন বাংলাদেশ 2.0 সেটাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া। তারেক জিয়ার বাংলাদেশে আগমনটি, এবং উনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে রাজনীতি করেন, আমি মনে করি যে আমরা সকলে মিলে এগিয়ে যাব। অর্থাৎ নির্বাচনকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে যে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যে চক্রান্ত, তারেক রহমানের উপস্থিতি এটি জানান দেবে যে না, আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক ইলেকশন করতে যাচ্ছি এবং আমি তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিতে যাচ্ছি। সুতরাং বিএনপির লিডারশিপ ইজ এ ভ্যাকুয়াম। উনি বাইরে থাকার কারণে তো কিছুটা সমস্যা হচ্ছে, অর্থাৎ সেটি আশা করা যায় কিছুটা কমে আসবে। অর্থাৎ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে অপচেষ্টাটি হচ্ছে, সেই অপচেষ্টাটি সফল হবে না। আর দেখুন, জামাত ইসলামী কেন চাপ অনুভব করবে? জামাত ইসলামী চাপ অনুভব করবে না। আমি তো বলছি যে তারেক রহমানের ছোট করে যুক্ত করি ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রথমত, আপনি যখন কথা বলেন, জিনিসগুলো ব্যাখ্যা দেন, খুব স্মার্টলি দেন, এবং সেটা এত বেশি আশাবাদ তৈরি করে রাজনীতির জন্য, সেটা সত্যিকার অর্থে খুব ইতিবাচক। এবং আপনাদের রাজনৈতিক দল জামাত ইসলামীর আমির যখন কথা বলেন, প্রত্যেকটা শব্দচয়ন তিনি যেভাবে করেন সেটা সবাই প্রশংসা করেন। মুশকিল হচ্ছে আপনাদের বাইরে তৃণমূলের জামাত ইসলামের প্রান্তিক অঞ্চলে যারা আছেন কিংবা বিভাগীয় পর্যায়ে আছেন, তারা এমন কিছু মন্তব্য করেন, হতাশ হতে হয়। মানে কবরের চতুর্থ প্রশ্ন হতে পারে, ভোট কাকে দিয়েছিলেন, জামাতের একজন নেতার মন্তব্য, এগুলো আমরা দেখেছি। তো এগুলো তখন হতাশ করে, সেই হতাশা থেকে আসলে প্রশ্নগুলো আসে, যেটা সাধারণ মানুষের প্রশ্ন। আশা করি ব্যাখ্যা দিতে পারবেন। জি দেখুন, বাট মোটা দাগে আমি যেটা কথা বলছি যে আমরা কোনো চাপ অনুভব করছি না। তারেক রহমানের আশাটা আমরা ওয়েলকাম জানাচ্ছি। উনি বাংলাদেশে থাকুক, বিএনপির নেতৃত্ব দিক, সকলে মিলে আমরা একটি অংশগ্রহণমূলক ইলেকশনের দিকে এগিয়ে যাই। দ্যার ইজ নো প্রেশার অন আস, উই আর ওয়েলকামিং হিম। এখন আপনি আসুন, দেখুন, জামাত ইসলামী দলগতভাবে কিন্তু সকলকে নিয়ে রাজনীতি করতে চায়। আপনি জানেন, আপনার প্রোগ্রামে আমি পূর্বে বলেছি যে আমরা ধর্ম এবং বর্ণের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে আমরা দেশকে বিভক্ত করব না, পলিটিক্সকে বিভক্ত করব না। আপনারা জানেন জামাত ইসলামী থেকে হিন্দু একজন ভদ্রলোককে প্রার্থী দেওয়া হয়েছে, আরো হয়তো প্রার্থী দেওয়া হতে পারে। তো সো আমরা আসলে উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন রিলিজন অর জেন্ডার। সো আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আসলে যদি আমাদের মধ্য থেকে কেউ বলে থাকে যে জান্নাতের টিকিট দেওয়া হবে, আমি মনে করি জামাত ইসলামের দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটি কেউ বলেনি। আর জামাত ইসলামের এটা পলিটিক্যাল স্ট্যান্ড না। এটা আমি নিজ কানে শুনে নাই যে জামাত ইসলামের কোন দায়িত্বশীল নেতা এই কথাটি বলেছেন। আমরা এটাকে এন্ডোর্স করি। আমি আপনাকে বলতে পারি, আমি নিজে, হ্যাঁ, উনি একটু আগে বলেছেন যে একজন হিন্দু প্রার্থী দিয়েছেন, বাট সেই যে হিন্দু প্রার্থী, তার ছবি আমরা দেখেছি ভারতের যে অজিত দোভাল রয়েছেন, সাফাদি রয়েছেন ইসরায়েলি, তার সঙ্গে বসার ছবি আমরা দেখেছি। এটা কতটুকু সত্য বা আদৌ সত্য কিনা, হোয়াট ডু থিংক? এটার একটা এআই দিয়ে বানানো, সেটা আমি ফ্যাক্ট চেক করেছি। আর বাকিটুকু যদি আবু বকর মোল্লা আপনি একটু স্পষ্ট করতেন। দেখুন, ইয়েস, আমরাও জেনেছি যে ওনার ছবিগুলো কিছুটা এআই দিয়ে বানানো। দুঃখজনক হলো একজন প্রতিযোগিতা সাংবাদিক এই এআই দিয়ে যে ছবি বানানো হয়েছে এটা উনি প্রচার করেছেন এবং আমাদের বন্ধু সংগঠনের অনেকেও প্রচার করেছেন। এটা দুঃখজনক। দেখুন, হিন্দু কমিউনিটির মেম্বার হিসাবে যদি হিন্দু কমিউনিটির কারোর সাথে বাংলাদেশে অথবা বাহিরে দেখা করে থাকে, সেটি দেখা করতে পারেন, বাট তখনই প্রশ্ন সৃষ্টি হবে যে উনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিনা, দেশের স্বাধীনতা। ঠিক আছে, এটা আপনি পরিষ্কার করেছেন। আমি কয়েকটা বিষয় আপনার কাছে পরিষ্কার করি। আমি আপনাকে যেটা বললাম যে এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, কোন নেতা আসলে কি বলছেন সেটা আর কিছু না হোক সেটা ফেসবুকে চলে আসে, এবং আমরা দেখলাম যে সেগুলো কোলাজ করে করে কোন জামাত নেতা আসলে কি বলেছিলেন সেটা ধারাবাহিকভাবে দেখছি, এবং আমি সেগুলো ফ্যাক্ট চেক করার চেষ্টা করলাম, কারণ প্রতিদিন 8:30টার সময় আমরা অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখলাম যে কিছু কিছু বক্তব্য তারাই দিয়েছেন, এবং এটা আসলে স্থানীয়দের কাছ থেকেও আমরা জানতে পেরেছি। তখনই আসলে প্রশ্নগুলো আপনার সামনে তোলা হলো যে এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে আর কি। ধন্যবাদ, আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা এটা নোটিসে নিলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দায়িত্বশীল লেভেল থেকে
এই বক্তব্যটি প্রচার করছি না, এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি আমরা এই কথাটি এন্ডোর্স করছি না যে নির্বাচনে জামাতের কোনো প্রার্থী অথবা নেতা এই কথাটি বলবে যে জামাত ইসলামীতে ভোট দিলে জান্নাত কনফার্ম অথবা জান্নাতের টিকিট। আমরা এই কথাটিকে এন্ডোর্স করছি না, জামাত ইসলামী স্ট্র্যাটেজির অংশ না, কৌশলের অংশ না। আমরা যে কথাটি বলছি ভালো মানুষদেরকে ভোট দেওয়া এটি নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। এখন কোন নেতা যদি মানে তার রেমিট ক্রস করে থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জামাত, জামাত এটাকে এন্ডোর্স করছে না। আমরা মনে করতে চাই ব্যবস্থা কি নিতে পারে, জামাত কি ব্যবস্থা নিতে পারে, শোকজ করতে পারে বা কোনো স্টেপ নিতে পারে? দৃষ্টি আকর্ষণ করব, আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব আমরা যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পাই। তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, কিছু কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, অর্থাৎ সামান্য মানে কথা কেউ হয়তো বলছে, এটা কি বাড়িয়ে পত্রপত্রিকাতে অন্যভাবে বলা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু এখানে দায়িত্বশীলতার প্রশ্ন আসে। তারপরও জামাত ইসলামী বড় দল, জামাত ইসলামের ভিতরে যদি কোনো চিন্তার মানে ঐক্য না থাকে সেটি আপনাদের মাধ্যমে আমরা জানবো এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবো। আপনি আপনার জায়গা থেকে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন। আমি বিরতিতে যাব এবং জনাব হাবিবুর রহমান হাবিব সব শেষ আপনার একটা মন্তব্য আমি নেব। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জনাব হাবিবুর রহমান হাবিব? জনাব হাবিবুর রহমান হাবিব একটা বিষয় একটু বলবেন, মানে 25শে ডিসেম্বর তারেক রহমান আসছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হয়ে গেছে এবং মাঠে প্রার্থীরা সরব। এরকম বাস্তবতায় তিনি যখন আসছেন এবং আপনি বললেন তার ধাপে ধাপে কাজগুলো কি হবে, কিন্তু এত বড় নেতা যখন আসবেন তখন তিনি কিন্তু ইতিমধ্যে বলেছিল যে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কঠিন সময়টা আসলে সমাধানের দিকে তিনি কি ভূমিকা রাখতে পারেন, কোন কোন সিদ্ধান্তগুলো আসলে সেটা ঠিকঠাক মতো সঠিক পথে আনতে পারে দেশকে? কারণ দায়িত্বটা কিন্তু সবার চাইতে তার একটু বেশি, কারণ প্রত্যাশা তার উপরেও অনেক বেশি। জি না, এটা তো দায়িত্ব বেশি তো তার উপর, বড় দলের উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একটা জিনিস করতে চান সেটা তো দেখেছেন, বারবার কিন্তু উনি আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারী যে দলগুলি ছিল তাদের প্রতি অনৈক্য গুণবাহী সৃষ্টি না হয়, ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই এটা সামনে সুষ্ঠু নির্বাচন করা যাবে। আমরা নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করি, কথা চালাচালি করি, তাহলে তো দিন দিন আরো আপনার পরিস্থিতি খারাপ দিকে যাবে। যেমন যে কথাটা আমি আগে বলেছি, মির্জা আব্বাসের সাথে হাদির গুলিবিদ্ধ কি সম্পর্ক থাকতে পারে বলে? এর আগে আমরা একই জিনিস দেখলাম, পুরোনো ঢাকায় তার সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো ভাঙড়ি ব্যবসায়। সেখানে তার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল অল্প দামে বেশ বিক্রি করে, তার কাছে বিক্রি করতে বাধ্য করে। সেটা রাতারাতির ভিতরে, ওই রাত্রি আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি বোর্ড ব্যানার সব নিয়ে ফেলা হলো। এই ঘটনাগুলো আমরা জানি, আমি শুধু সামনের দিকের কথাটা জানতে চাই যে এগুলো কিন্তু দায়িত্বটা ঘটনা, এই যে ঘটনা পরে কি হলো, পরে দেখা গেল এটার সাথে কোনো বিএনপি কোনো সম্পর্ক নয়, তারেক রহমান কোনো সম্পর্ক নাই, ম্যাডাম খালেদা জিয়া রহমান কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই দিকে নিয়ে যাও। এই মির্জা আব্বাসের উপর মির্জা আব্বাসের উপরে আজকে যারা করলো একই গোষ্ঠী, কিন্তু তারাই সেদিন ওই স্লোগান দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে, আজকে আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান তারাই দিয়েছে। তারা কি চায়? তারা দেশটাকে অনির্বাচিত সরকারের হাতে রাখতে চায়, তাতে কি তাদের সুবিধা বেশি হয়? সেজন্য বলো তারেক রহমান দেশে আসবেন, দুইটা কাজ হবে আমাদের। আমার দলের মধ্যে নির্বাচন পাওয়া না পাওয়া নিয়ে একটা সংকট একটা জায়গায় আছে, যদি উনি আসতে সমাধান হয়ে যাবে। একটা দিক থেকে বিএনপির ভিতরে যে কোথাও 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 সংঘাতময় পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই শাকুল ভাই আসেন বা আরো যে আন্দোলনকারী দলগুলি আমাদের সাথে ছিল দীর্ঘদিন ধরে, তাদের আসন বন্টনের ক্ষেত্রে এবং তারা যে আসনগুলি পাবেন সেখানে বিএনপি যেন কেউ নির্বাচন করতে না পারে, সেখানে বিদ্রোহ করতে না পারে, সেই বিষয়গুলো সেখানে উনি নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকটাই। ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আমার পাশে আপনারা জানেন ফজলুর রহমান ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। ওনার মেয়েকে নমিনেশন দেওয়ার পর ওনার বড় ছেলে ডাক্তার, উনি অনেক বিদ্রোহ করেছেন। বোঝা যাচ্ছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা আসলে অপেক্ষায় ছিল, তিনি আসার পর সেই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হবে। এবং অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে আপনাদের সঙ্গে। ছিলেন আমাদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, একই সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জামাতে ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। দর্শক, আমরা সবশেষ বিরতি যাচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে
যুক্ত হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যামসাং ফোন উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের। এবং ছোট করে বলে রাখি, আগামী 15 ডিসেম্বরের মধ্যে যাদের হাতের মুঠোফোনে নিবন্ধন নেই আইএমএ নাম্বার দিয়ে, সেগুলোকে রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু এরপর আর কোনো ইলিগাল সেট ব্যবহার করা যাবে না। এবং এই যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে NEIR কার্যক্রম, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম। নানা রকমের আলোচনার পর সেটা কার্যকর হতে যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে 16 ডিসেম্বরে। এবং তার আগে আমরা বিপুল সংখ্যক মোবাইল উৎপাদন প্রতিষ্ঠান যারা আছেন তাদের যেমন অবস্থান দেখেছি, এবং মোবাইল যারা বিক্রি করেন তাদেরও কিন্তু একটা অবস্থান আমরা দেখেছি। একটু জানতে চাই আসলে যে এই কার্যক্রম চালু হলে কি কি লাভ হবে এবং কি কি শঙ্কার কথা বলছে, তার যুক্তিটাই বা কি একটু জানতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করে একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে, যেটা সবাই জানতে চান। NEIR কার্যক্রম যদি চালু হয়ে যায়, তার মানে আমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা আমি কনফিডেন্টলি বলতে পারি এটা ভ্যালিড ফোন। ঠিক আছে, কিন্তু ফোনের দামটা কি বেড়ে যাবে? মানে কেউ কেউ বলছেন দামটা বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা প্রথম একটা কোশ্চেন আসলো যে ফোনের দাম কি বেড়ে যাবে কিনা, জি, সেটার প্রেক্ষাপটে যদি আমি বলি যে আরেকটা কোশ্চেন এসেছে যে 57% শুল্ক, এটা অনেক বেশি, আসলে এই শুল্ক কি বলবেন কি? জি, আসলে একটি মহল নিজের স্বার্থ সংরক্ষণের জন্য অপপ্রচার করছে NEIR সিস্টেমের এগেইনস্টে, যেটা আসলে নতুন করে আরোপ করা হয়েছে। সো যেটা একদমই ভুল ধারণা। এই মোবাইল আমদানিতে 57% শুল্ক আসলে আরোপ করা হয়েছে 2019 সালে, বিগত সরকারের সময়। তো পূর্ববর্তী সরকারের সময় এখন যদি কেউ যদি কমপ্লিট ইউনিট আনতে চায়, তখনই আসলে 57% ভ্যাট কার্যকর, যেটা 2019 সালের আইন অনুযায়ী আছে। আর বর্তমানে আমরা যে দেশের প্রায় 18টা উৎপাদক আছেন, 18টা ফ্যাক্টরি বিভিন্ন ব্র্যান্ডের, গ্লোবালি অলমোস্ট সবগুলো ব্র্যান্ডই কভার করে, এক্সেপ্ট আমি যদি নাম করা ব্র্যান্ডগুলো বলি, আইফোন ব্যতীত স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, আইটেল, অল ব্র্যান্ডস আর দেয়ার। সো আমরা লোকালি যেটা প্রডিউস করতেছি সেটার আপনার উৎপাদনের খরচ পড়তেছে রাফকাট 35 to 40%। সো আমরা এখন আসলো যে যদি NEIR কার্যক্রম হয় তাহলে মোবাইল ফোনের দাম বাড়বে কিনা। জি, তো আমি কয়েকটা অ্যানালাইসিস আপনাদেরকে দিচ্ছি। আমাদের এই মার্কেটে দেশি উৎপাদকরা অলমোস্ট, আমি যদি বলি সবগুলো ব্র্যান্ড মোটামুটি 30,000 to 40,000 টাকা ম্যাক্সিমাম লোকাল প্রোডাকশন করে। স্যামসাং আমরা এখন পর্যন্ত আমাদের সেমি ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত ফোনকে লোকালি প্রডিউস করতেছি, যেটা আমাদের প্ল্যান আছে। হোপফুলি 2026 আমাদের যেটা লঞ্চ হবে নেক্সট ফ্ল্যাগশিপ মডেল S26 সিরিজ, ও তখন ওই ফ্ল্যাগশিপ মডেল আমরা এখানে লোকালি প্রডিউস করব। চারটা বিষয় একটু বলি, মানে যেটা আসলে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা করছেন, এই চারটা শঙ্কার কথা তিনি আমাদের তারা আমাদেরকে জানাচ্ছেন। প্রথমটা হচ্ছে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে একজন গ্রাহক ভোগান্তি তৈরি হবে। 3 নম্বর কথা বলছে যে দেশের বাইরে থেকে যে সেটগুলো পরিবারের জন্য আমি আনতাম, আমার বাবা মা আত্মীয় স্বজনের জন্য, সেটা আনতে গেলেও আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে দেশের বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ীরা পথে বসে যাবে। মানে এই চারটা জিনিসে যদি সংক্ষেপে ব্যাখ্যাটা। আচ্ছা, এই চারটা জিনিসের আমি একটা আসলে দেশীয় ফোনের কোনো দাম বাড়বে না, বরঞ্চ এটা একটা সুযোগ তৈরি হবে। কারণ এবার NEIR কার্যক্রমের সাথে সাথে আমাদের একটা দাবি, এবং যারা আমাদের রিটেল ব্যবসায়ী আছেন, খুচরা ব্যবসা, ওনাদের একটা দাবি, এখন যেটা আমাদের 35 to 40% মতো আমাদের দেশ উৎপাদকদের যে খরচটা যাচ্ছে, এবং সিবিও ইম্পোর্টের উপর যেটা 57% ভ্যাট ট্যাক্স আছে, এটা কমানোর জন্য। সো গভর্নমেন্ট এটা অলরেডি NBR এটা নিয়ে কাজ করছে। সো আমরা আশাবাদী যে এটা খুব শীঘ্রই হয়তো NEIR ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে এটাও কার্যকরী হবে। এটা যদি কার্যকরী হয় তাহলে বোধ আমাদের কমপ্লিট ইউনিট সেটেরও দাম কমে আসবে এবং দেশি উৎপাদনের সেটেরও দাম কমে আসবে। এটা গেল নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে বিদেশ থেকে সেট আনার ক্ষেত্রে, বিদেশ থেকে সেট আনার ক্ষেত্রে আসলে প্রবাসী ভাইরা যেটা এখন আনছে, আগে যেটা ছিল একটা ইউজ করা ফোন এবং একটা নিউ ফোন আনতে পারতেন, এখন বিদ্যমান নতুন যে আইন হচ্ছে সেটা অনুযায়ী উনি 2টা নতুন ফোন আনতে পারবেন এবং একটা ইউজ করা ফোন আনতে পারবেন। এবং ফোন আনার পরে এটা প্রবাসীদের ভাইদেরকে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে যে 2 মাস পরে এই ফোন বন্ধ হয়ে যাবে, 2 মাস পরে প্রবাসী ভাইকে আর বেশি দেশে থাকতে পারবে না। এটা আসলে ধারণা ঠিক না। অর্থাৎ 2 মাস পর্যন্ত উনি রেজিস্ট্রেশন ছাড়া ইউজ করতে পারবেন। সো উনি যদি 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে উনি এটা লাইফ লং এটা ইউজ করতে পারবেন। সো এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই।
সো এটাও আসলে একটা রং কনসেপ্ট। নাম্বার 3 ধারণা যে আমাদের এখন যারা আন্দোলন আছেন, আমাদের খুচরা ব্যবসায়ী ভাইরা, ওনাদের সাথেও আমরা বিভিন্ন সময় বসেছিলাম, ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের এই সিস্টেমের মধ্যে আপনারাও আমাদের সাথে কাজ করবেন। সো আমি আরেকটু জাস্ট ইনফরমেশন দিই, সারা বাংলাদেশে কিন্তু 20,000 মতো অলমোস্ট খুচরা বড় মিলে রিটেল পয়েন্ট আছে, যার মধ্যে 5,000 রিটেল হচ্ছে স্মার্টফোন বিক্রির জন্য বেশ ভালো বিক্রি করে থাকেন। সো বাকি 93% রিটেল কিন্তু আমাদের সাথে অলরেডি ব্যবসা করছেন, প্রতিটা কোম্পানির সাথে ব্যবসা আছে। ইভেন তো আজকে যারা আন্দোলন করছেন ওনাদের সাথেও কিন্তু আমাদের ব্যবসা আছে। সো দেয়ার ইজ নো মোর স্কোপ যে ওনাদের বিজনেসটা ক্ষতিগ্রস্ত হবে, যে ওনারা আর কোনো ব্যবসা করতে পারবে না। রাদার দেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আপনাদের জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ইনশিওর করব, আপনারাও যাতে বিজনেসটা আরো ভালোভাবে সাপোর্ট করতে পারেন, আমাদেরকেও সাপোর্ট করতে পারবেন, আমরাও যাতে আপনাদেরকে সাপোর্ট করতে পারি সেটা আমরা ইনশিওর করবো আমাদের তরফ থেকে। তাহলে এখানে মানে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যখন কোনো গ্রাহক ভোগান্তি হবে না, যখন আসলে মোবাইল সেটের দাম বাড়বে না এবং এই সমস্ত ব্যবসায়ীরাও পথে বসবে না, তাহলে তারা এত আন্দোলন কেন করছে? মানে তাদের সংখ্যার জায়গা নেই, তারা কি বুঝতে পারছে না বিষয়টা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু যদি আমি চিন্তা করি যে আসলে ওনারা আমাদের মার্কেটটা আসলে কোন জায়গায়, স্মার্টফোনের যে চাহিদা তার 40% থেকে 50% আমরা দেশ উৎপাদকরা যোগান দিতে পারতেছি, বাকি 40 to 50% হচ্ছে আমাদের বাইরে থেকে আসতেছে, এবং দিজ আর দ্য কমপ্লিট ইলিগাল হ্যান্ডসেট। 3টা হ্যান্ডসেট হয়, যেটাকে আমরা বলি ইউজড ফোন, যেটা বলি রিফাবলিশড ফোন, এবং অ্যানাদার হচ্ছে আপনার পিআই ফোন, যেটার মধ্যে এই 3টে ক্যাটাগরিতেই ওনারা কিন্তু 1 টাকাও সরকারকে দিচ্ছেন না। ওনারা নিজের মুখে স্বীকার করেছেন ওনারা 1 থেকে 2,000 টাকা 3,000 টাকা কেরিয়ার খরচ দিয়ে এটা দেশে আনতেছেন এবং বিক্রি করতেছেন। আচ্ছা, এখন আবার ওনাদের একটা দাবি হচ্ছে কি, আমরা এখন যা বিক্রি করতেছি, যেমন আমরা যখন গভর্নমেন্ট যখন বললো যে ঠিক আছে তোমার ভ্যাট ট্যাক্স কমায় দিব, সিবিও কমায় দিব, তুমি সিবিও ভালো মতো ইম্পোর্ট করো, লাইসেন্স নাও, বিকজ বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী সবার জন্যই বৈধভাবে হ্যান্ডসেট ইম্পোর্ট করা বা যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা কিন্তু বৈধ, যে কেউ এটা করতে পারে। সো দ্যার ইজ নো মোর ব্যারিয়ার। আচ্ছা, দেন ওনাদেরকে যখন প্রস্তাব দেওয়া হলো, ওরা এর পরে বলছে না আমরা আসলে 75% ইউজ ফোন বা রিফাবলিশ ফোন ইউজ করি, সো আমাদেরকে ইউজ ফোন বা রিফাবলিশ ফোন আমদানি করার জন্য অনুমতি দেওয়া হোক। আবার যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী আপনি ইউজ ফোন বা রিফাবলিশ ফোন আইনত অপরাধ, মানে এটা নিষিদ্ধ করা আছে। তাহলে তাদের আন্দোলনটা কি, মানে যেহেতু আমার সময়টা কম, ছোট করে একটু বলবেন তাদের আন্দোলনের 2টা মিনিটে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। বলা হচ্ছে যে ওনাদের 20,000 হ্যান্ডসেটের সাথে অনেক অনেক বড় একটা গোষ্ঠী। এই 20,000 খুচরা বিক্রেতা কি আসলে হ্যান্ডসেটটা ইম্পোর্ট করতে পারে, বাইরে থেকে আনতে পারে? না। এখানেও দেখা গেছে কি সর্বোচ্চ 10 থেকে 20 জনের মতো একটা গ্রুপ আছে যারা আসলে এটা আনেন, এবং এখানে আনার পরে দেখেন 75% যদি ইউজ ফোন বা রিফাবলিশড ফোন হয়, এটাতে যে পরিমাণ প্রফিট ওনারা ইনশিওর করেন, এই প্রফিটটা তো আর তখন আর থাকবে না, মার্কেটটা তো আরো মোর কম্পিটিটিভ হবে, বড় কিছু হবে। একটা ছোট একটা ব্যাখ্যা দিয়ে আমি আরেকটা শেষ করব। যে কারণে ওনারা চাচ্ছেন না। হ্যাঁ, একটা ছোট বিষয়টা ব্যাখ্যা দেবেন। তারা বলেছেন যে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীরাই আপনারা লাভবান হবেন এবং বিশাল সংখ্যক ব্যবসায়ীরা বঞ্চিত হবে, একটা বৈষম্য তৈরি হবে। এই জায়গাটাই কি ব্যাখ্যাটা দেবেন? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমরা 18টা কারখানা অলরেডি আছে, 18টা আছে। দেখেন, উন্মুক্ত বাণিজ্য অর্থনীতিতে সবাই সবকিছু সবার জন্য ওপেন। আমরা ওনাদেরকে বলছি আপনারাও, আজকে তো দেশে আমাদের বাংলাদেশে আইফোনের কোনো ফ্যাক্টরি নাই, সো আপনারা বিজনেসটা শুরু করতে পারেন। আইফোন আছে, মোটরোলা আছে, আরো কয়েকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেগুলো স্টিল ভ্যাকেন্ট আছে, সো ওনারাও তো এটা করতে পারেন। সো এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বাকি সেটা আসলে আমরা হ্যাঁ, মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আছেন, তিনি বোধহয় সংক্ষেপে কিছু জানতে। আমি বলছি, উনি যেটি বললেন যে ওনারা আইফোন উৎপাদন করতে পারে, বাট এটা তো হিউজ ইনভেস্টমেন্ট দরকার, সেই সামর্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদের সাংবাদিক ভাই একটা চমৎকার প্রশ্ন করছে। যেটা আছে এখন আমাদের স্মার্টফোনের আমরা চাহিদা মেটাতে পারতেছি, অর্থাৎ আমরা যারা এখানে ম্যানুফ্যাকচার করতেছি 40 to 50%, রেস্ট অফ 40 to 50% কিন্তু ইলিগাল ভাবে আমাদের দেশে ঢুকতেছে। সো ডেফিনেটলি এখানে আসলে ওনারা ব্যাংকের সাহায্য নিতে পারেন। তাহলে কি আমি একটি প্রশ্ন করি ভাই, যে রিটেল ব্যবসায়ী, তাহলে কি যে আপনি যেটা বললেন যে 40 to 50% ইলিগাল ওয়েতে আসে, তাহলে কি এটা যাতে বন্ধ না হয় সেজন্য তারা আন্দোলন করছে, এরকম কিছু? জি 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 জি, এটা যাতে বন্ধ না হয়, কারণ এখানে তো এখন যেটা আমি তখনও বলতেছিলাম যে কোনো রাজস্ব, সরকারের কোনো খাতের কোনো রাজস্ব নাই, কোনো জায়গায় কোনো কিছু নাই। ওনাদের নিজের মুখে বলা যে আসলে আমাদের যদি রাজস্ব অ্যাড হয়, সেটা যদি 20% হয়, আমার দাম বেড়ে যাবে, আমি মার্কেটে কম্পিটিটিভনেস হারাবো, তখন আমি আর বিক্রি করতে পারবো না।
সো দিস ইজ देयर স্টেটমেন্ট। এবার সবশেষ একটা ছোট করে বলবেন, মানে আপনি বলছেন যে মোবাইল সেটের দাম বাড়বে না এনইআর কার্যক্রম চালু হলে, সেটাই সবাই প্রত্যাশা করে, কিন্তু এখানে ছোট্ট একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে যে রাজস্ব বোর্ডের একটা বড় ভূমিকা এখানে রাখতে হবে। এনবিআর যদি সেই জায়গাটাতে ন্যূনতম গাফিলতি করে তাহলে তো আর সেটের দাম কমছে না, বরং বাড়ছে। এটা আপনি ধন্যবাদ। আপনি জানেন যে এটা নিয়ে আমাদের আইসিটি মিনিস্ট্রি, এনবিআর, বিটিআরসি এবং বাণিজ্য মন্ত্রণালয় 4টা সরকারি সংস্থা যৌথভাবে কাজ করছেন। আমাদের ওইখানে আছে এবং আমাদের খুচরা বিক্রেতা ভাই যারা আছেন ওনারাও এই কমিটির সাথে আছেন, সবাই যৌথভাবে কাজ করছে। এনবিআর আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা একটা যৌক্তিক পর্যায়ে এটাকে নেমে আনানো সম্ভব, যাতে আসলে দেশি উৎপাদকদের যাতে কোনো সমস্যা না হয় এবং যারা মুক্তবাজার অর্থনীতিতেও যাতে আমদানি করে আনতে পারে এটার মধ্যেও যাতে কোনো সমস্যা না হয় এবং বোথ সাইডেই যাতে একটা প্রাইজেরও একটা ভালো ব্যালেন্স থাকে, সেটাও আমাদেরকে নিশ্চিত করেছে। আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আপনি যেটা বলেছেন 40 থেকে 50% অবৈধ ভাবে আসে, তো এটি যদি বন্ধ হয় তাহলে কি আপনি যেটা বললেন যে দেশি 18টি কোম্পানি আছে বা উৎপাদক আছে, Made in Bangladesh। এদের উৎপাদন কি বাড়বে বলে আপনি আশা করেন বা সেই ক্যাপাসিটি আছে? দেখেন, এটাও কিন্তু আমাদের দাম কমানোর ক্ষেত্রে আরেকটা সক্রিয় সুযোগ, কারণ আমরা আমাদের ক্যাপাসিটির মাত্র 40 to 50% প্রতিটা ফ্যাক্টরি, আচ্ছা 2018 সাল থেকে যখন এই ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ হয় তার থেকে তার ক্যাপাসিটির মাত্র 40 to 50% ক্যাপাসিটি ইউটিলাইজড, সো স্টিল 50% আনইউটিলাইজড। দেখেন, স্মার্টফোনের ব্যাপারটা হয় কি, আপনি যখন ভলিউম যখন বাড়বে তখন অটোমেটিকলি প্রোডাকশন লাইনে আপনার কস্ট কমে আসবে, যেটা আসলে মূল্য কমানোর জন্য আরো সহায়ক হবে। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আরও পরবর্তীতে কথা হবে। তবে এটা একটা বড় প্রশ্ন রয়ে যায় যে মানে আজকে 12ই ডিসেম্বর পার করলো, আমরা 13 ডিসেম্বরে আমরা পা রাখলাম, 16ই ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা, মাঝখানে আছে 3টা দিন। এই 3টা দিনের মধ্যে 4টা সংস্থাকে একসাথে একটা সিদ্ধান্তে আসতে হবে মোবাইল হ্যান্ডসেটের যেন দামটা না কমে, সেটা এখন বড় চ্যালেঞ্জের বিষয়, এবং এই জায়গাটা নিয়ে কথা বলতাম হাতে সময় থাকলে। অনেক ধন্যবাদ, আপনি এই স্বল্প সময়ের মধ্যে বেশ স্পষ্ট করেছেন বিষয়গুলো। দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ একাত্তর জানালে, এবং আমাদের সঙ্গে অতিথিরা ছিলেন স্যামসাং ফোন উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইবুদ্দিন টিপু, এবং পুরো আয়োজন আমাদের সঙ্গে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এবং আপনারা তো ছিলেন দর্শক, আগামীকাল দেখা হবে একাত্তর জানালে নতুন বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন।